বিএনপি কোন ফাঁদে পড়ে গিয়েছে আপনারা কি বলতে পারেন? কিসের কারণে দিনের পর দিন জনপ্রিয়তা কমতে শুরু করেছে? অনেকে হয়তো বলবেন বা ভাবছেন বা ভাবতে শুরু করতে পারেন যে এটি চাঁদাবাজির কারণে অথবা ষড়যন্ত্রের কারণে। বিএনপির বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র আছে, এটা ভুলে যাবেন না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, যা অপরাধ করছে তা বাড়িয়ে বলছে। আবার বিএনপিও ষড়যন্ত্র করছে জামাতের বিরুদ্ধে। একটা ক্যাচালের মধ্যে পড়ে গেছে দেশ, দলগুলো, রাজনীতি। এখন কথা হলো, বিএনপির সাথে কতগুলো সমস্যা। একদিকে আত্মনিয়ন্ত্রণ, দলের ভিতরের নিয়ন্ত্রণের অভাব, দলের ভিতরের লোকদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তারেক রহমানের কোনো নির্দেশনা বাস্তবায়ন করতে পারছে না কেন্দ্রীয় নেতারা, ব্যর্থ হচ্ছেন মির্জা ফখরুল। আরেকদিকে দেখা যাচ্ছে বর্তমান সময়ের ক্রেজ, এই যে ছাত্র জনতা বা এনসিপি, তাদের সাথে মারাত্মক দূরত্ব তৈরি হয়েছে বিএনপির। তারপরে দেখা যাচ্ছে জামায়াতের সাথে ভয়াবহ ক্ল্যাশের মুখোমুখি দাঁড়িয়ে গেছে বিএনপি। এই বিএনপি যে এই সমস্যা এখন দাঁড়িয়ে আছে, ক্রমান্বয়ে কি বিএনপি একা হয়ে যাচ্ছে না? আন্দোলনে বলেন, রাজনীতিতে বলেন, একা হয়ে যাচ্ছে। এই জিনিসটি কেন হচ্ছে? এটা তো নাও হতে পারত। এটা তো এমনও হতে পারত যে বিএনপির দুইজন নেতা, জামায়াতের দুইজন নেতা, এনসিপির দুইজন নেতা একসাথে বসছেন, আলাপ করছেন, কথা বলছেন, জাতীয় সমস্যাগুলো নিয়ে আলাপ করছেন, ইউনূসের সাথে আহ্বান করছেন আমরা সাক্ষাৎ করব। তারা নিজেদের উদ্যোগী হয়ে কিন্তু ইউনূসের সাথে সাক্ষাৎ করে না। এই ব্যর্থতার কার? বিএনপির যে এই দূরত্ব, ধরেন জামায়াতের সাথে দূরত্ব, এনসিপির সাথে দূরত্ব, সেনাবাহিনীর সাথে দূরত্ব, এই দূরত্ব হতে হতে ধীরে ধীরে জনগণের সাথেও কিন্তু দূরত্ব হয়ে যাবে। অলরেডি একটা মাত্রায় জনগণের সাথে কিন্তু বিএনপির দূরত্ব হয়ে গিয়েছে। আজ আমরা জানব বিএনপির এই দূরত্বের কারণ কি, দায়ী কারা, তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন না হওয়ার কারণ কি। 1 নম্বর হলো বিএনপির এই দূরত্বের কারণ কি। 1 নম্বর কারণ দেখেন, বরকতুল্লাহ ভুলু, মির্জা ফখরুল, রুমিন ফারহানা, শামা ওবায়েদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভুলুর কথা তো বলেছি। এরপরে আছে আপনার এই যে রিজভি এখন কিছু করার নাই, রিজভি এমন নয়, কিন্তু রিজভি এখন ঘোর চক্রে পড়ে গিয়েছে। এই লোকগুলো প্রো ইন্ডিয়ার পক্ষে বক্তব্য দিতে গিয়ে এবং ইন্ডিয়াকে খুশি করতে গিয়ে আওয়ামী লীগের স্টাইলে জামায়াতের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। মানে জামায়াতকে গালি দিলে, জামায়াতকে তুচ্ছ করলে, ছোট করলে, আঘাত করলে ভারত খুশি হবে। তাহলে বিএনপির ক্ষমতায় আসতে ভারত আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না। মন্দের ভালো হিসাবে, মানে শত্রুদের মধ্য থেকে তুলনামূলক সফট শত্রু হিসাবে বিএনপিকে বেছে নেয়। বিএনপিকে কিন্তু কখনোই ভারত ভালো চোখে দেখে না, ভালো শক্তি হিসাবে মনে করে না তাদের জন্য। কিন্তু যতগুলো শক্তি আছে এদের মধ্য থেকে সবচাইতে প্রিয় হলো বিএনপি এখন। এর আগে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো ভারতের শক্তি সরাসরি, এখানে বলার কিছু নেই। তো যেই লোকগুলোর কথা বললাম, এই যে বরকতুল্লাহ ভুলু, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরকম বেশ কিছু নেতা আছে যাদের মূলত আসলে রাজনীতি নেই, দেশের এই পট পরিবর্তনে তাদের কোনো ভূমিকা নেই। এখন কথা হলো, এরা যদি এই এনসিপি নেতাদের সাথে বসে, ছাত্রদের সাথে বসে, তাদের খুব ইগো লাগে, তারা মন্ত্রী ছিল, বড় বড় নেতা, কেন্দ্রীয় নেতা, এই ইগো থেকে তারা এখানে বসছে না, এই ছাত্রদের সাথে বসছে না। 2, তারা যদি এদের সাথে বসে, দূরত্ব যদি কমে যায়, একসাথে আলাপ আলোচনা করে, তাহলে তারেক রহমান যদি তাদেরকে বেশি মূল্যায়ন করে, মির্জা ফখরুল, আমির খসরুদেরকে যদি মূল্যায়ন কম করে, সে এক মুশকিল। তো সব কিছু মিলিয়ে তাহলে রাজনীতিটা করবে কি? একদিক দিয়ে তারেক রহমান তো বুঝে গেছেন এদের কোনো ভূমিকা নেই, আরেক দিক দিয়ে হলো ছাত্রদের এখন ক্রেজ, জনপ্রিয়তা, তারুণ্য, টলটলে চকচকে তাদের আগ্রহ, তাদেরকে নিয়ে আগ্রহ দেশের মানুষের। এখন কি করবে তারা কি রাজনীতি করবে? বিএনপির নেতারা এখন তারেক রহমানকে কি দেখাবে, কি অ্যাক্টিভিটিস দেখাবে? তারা এবার ছাত্রদের বিরোধিতা করা শুরু করে দিল। ছাত্রদের বিরোধিতা করে এক পর্যায়ে ছাত্রদের বিরোধিতা করতে গিয়ে এক পর্যায়ে তারা মানে খুবই, বিএনপি কোন ফাঁদে পড়ে গিয়েছে আপনারা কি বলতে পারেন? কিসের কারণে দিনের পর দিন জনপ্রিয়তা কমতে শুরু করেছে? অনেকে হয়তো বলবেন বা ভাবছেন বা ভাবতে শুরু করতে পারেন যে এটি চাঁদাবাজির কারণে অথবা ষড়যন্ত্রের কারণে। বিএনপির বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র আছে, এটা
ভুলে যাবেন না, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, যা অপরাধ করছে তা বাড়িয়ে বলছে। আবার বিএনপিও ষড়যন্ত্র করছে জামাতের বিরুদ্ধে। একটা ক্যাচালের মধ্যে পড়ে গেছে দেশ, দলগুলো, রাজনীতি। এখন কথা হলো, বিএনপির সাথে কতগুলো সমস্যা। একদিকে আত্মনিয়ন্ত্রণ, দলের ভিতরের নিয়ন্ত্রণের অভাব, দলের ভিতরের লোকদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তারেক রহমানের কোনো নির্দেশনা বাস্তবায়ন করতে পারছে না কেন্দ্রীয় নেতারা, ব্যর্থ হচ্ছেন মির্জা ফখরুল। আরেকদিকে দেখা যাচ্ছে বর্তমান সময়ের ক্রেজ, এই যে ছাত্র জনতা বা এনসিপি, তাদের সাথে মারাত্মক দূরত্ব তৈরি হয়েছে বিএনপির। তারপরে দেখা যাচ্ছে জামায়াতের সাথে ভয়াবহ ক্ল্যাশের মুখোমুখি দাঁড়িয়ে গেছে বিএনপি। এই বিএনপি যে এই সমস্যা এখন দাঁড়িয়ে আছে, ক্রমান্বয়ে কি বিএনপি একা হয়ে যাচ্ছে না? আন্দোলনে বলেন, রাজনীতিতে বলেন, একা হয়ে যাচ্ছে। এই জিনিসটি কেন হচ্ছে? এটা তো নাও হতে পারত। এটা তো এমনও হতে পারত যে বিএনপির দুইজন নেতা, জামায়াতের দুইজন নেতা, এনসিপির দুইজন নেতা একসাথে বসছেন, আলাপ করছেন, কথা বলছেন, জাতীয় সমস্যাগুলো নিয়ে আলাপ করছেন, ইউনূসের সাথে আহ্বান করছেন আমরা সাক্ষাৎ করব। তারা নিজেদের উদ্যোগী হয়ে কিন্তু ইউনূসের সাথে সাক্ষাৎ করে না। এই ব্যর্থতার কার? বিএনপির যে এই দূরত্ব, ধরেন জামায়াতের সাথে দূরত্ব, এনসিপির সাথে দূরত্ব, সেনাবাহিনীর সাথে দূরত্ব, এই দূরত্ব হতে হতে ধীরে ধীরে জনগণের সাথেও কিন্তু দূরত্ব হয়ে যাবে। অলরেডি একটা মাত্রায় জনগণের সাথে কিন্তু বিএনপির দূরত্ব হয়ে গিয়েছে। আজ আমরা জানব বিএনপির এই দূরত্বের কারণ কি, দায়ী কারা, তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন না হওয়ার কারণ কি। 1 নম্বর হলো বিএনপির এই দূরত্বের কারণ কি। 1 নম্বর কারণ দেখেন, বরকতুল্লাহ ভুলু, মির্জা ফখরুল, রুমিন ফারহানা, শামা ওবায়েদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভুলুর কথা তো বলেছি। এরপরে আছে আপনার এই যে রিজভি এখন কিছু করার নাই, রিজভি এমন নয়, কিন্তু রিজভি এখন ঘোর চক্রে পড়ে গিয়েছে। এই লোকগুলো প্রো ইন্ডিয়ার পক্ষে বক্তব্য দিতে গিয়ে এবং ইন্ডিয়াকে খুশি করতে গিয়ে আওয়ামী লীগের স্টাইলে জামায়াতের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। মানে জামায়াতকে গালি দিলে, জামায়াতকে তুচ্ছ করলে, ছোট করলে, আঘাত করলে ভারত খুশি হবে। তাহলে বিএনপির ক্ষমতায় আসতে ভারত আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না। মন্দের ভালো হিসাবে, মানে শত্রুদের মধ্য থেকে তুলনামূলক সফট শত্রু হিসাবে বিএনপিকে বেছে নেয়। বিএনপিকে কিন্তু কখনোই ভারত ভালো চোখে দেখে না, ভালো শক্তি হিসাবে মনে করে না তাদের জন্য। কিন্তু যতগুলো শক্তি আছে এদের মধ্য থেকে সবচাইতে প্রিয় হলো বিএনপি এখন। এর আগে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো ভারতের শক্তি সরাসরি, এখানে বলার কিছু নাই। তো যেই লোকগুলোর কথা বললাম, এই যে বরকতুল্লাহ ভুলু, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরকম বেশ কিছু নেতা আছে যাদের মূলত আসলে রাজনীতি নেই, দেশের এই পট পরিবর্তনে তাদের কোনো ভূমিকা নেই। এখন কথা হলো, এরা যদি এই এনসিপি নেতাদের সাথে বসে, ছাত্রদের সাথে বসে, তাদের খুব ইগো লাগে, তারা মন্ত্রী ছিল, বড় বড় নেতা, কেন্দ্রীয় নেতা, এই ইগো থেকে তারা এখানে বসছে না, এই ছাত্রদের সাথে বসছে না। 2, তারা যদি এদের সাথে বসে, দূরত্ব যদি কমে যায়, একসাথে আলাপ আলোচনা করে, তাহলে তারেক রহমান যদি তাদেরকে বেশি মূল্যায়ন করে, মির্জা ফখরুল, আমির খসরুদেরকে যদি মূল্যায়ন কম করে, সে এক মুশকিল। তো সব কিছু মিলিয়ে তাহলে রাজনীতিটা করবে কি? একদিক দিয়ে তারেক রহমান তো বুঝে গেছেন এদের কোনো ভূমিকা নেই, আরেক দিক দিয়ে হলো ছাত্রদের এখন ক্রেজ, জনপ্রিয়তা, তারুণ্য, টলটলে চকচকে তাদের আগ্রহ, তাদেরকে নিয়ে আগ্রহ দেশের মানুষের। এখন কি করবে? তারা কি রাজনীতি করবে? বিএনপির নেতারা এখন তারেক রহমানকে কি দেখাবে, কি অ্যাক্টিভিটিস দেখাবে? তারা এবার ছাত্রদের বিরোধিতা করা শুরু করে দিল। ছাত্রদের বিরোধিতা করে এক পর্যায়ে ছাত্রদের বিরোধিতা করতে গিয়ে এক পর্যায়ে তারা মানে খুবই